আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, বাসায় অবস্থান করছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র এই কোর্সটি। আমার আলোচনার বিষয় ছিল ব্যাংক তহবিলের উৎস ও ব্যবহার। তো গত ক্লাসে কিন্তু আমরা ব্যাংক তহবিলের উৎস, ব্যাংক ঋণের সংজ্ঞা এবং ব্যাংক ঋণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ, ব্যাংক ঋণের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা পড়ব ব্যাংক ঋণের জামানত সম্পর্কে। দেখো, ব্যাংক হচ্ছে অর্থ ও ঋণের ব্যবসায়ী। যখন ব্যাংক ঋণ প্রদান করে, অর্থাৎ অর্থ প্রেরণ করে, সেই অর্থটা প্রেরণের পর তার কিন্তু সেটার উপর নিরাপত্তা বিধান করতে হয়। সেজন্য তাকে ঋণ প্রদানের আগে থেকেই চিন্তা করতে হয় যে কীভাবে এই ঋণের অধিক নিরাপত্তা সে নিশ্চিত করতে পারে। আর এই লক্ষ্যে যখন একটি বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করে, তখন সেই ঋণের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে কোনো স্থায়ী, স্থাবর বা অস্থাবর সম্পত্তি যদি ফেরত প্রদানের শর্তে গ্রহণ করে এবং নির্দিষ্ট সময় পরে সেটা ফেরত দেয়, তাকে বলা হচ্ছে ঋণের জামানত। সাধারণত যখন একজন ঋণের গ্রহীতা ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হয়, তখন কিন্তু ব্যাংক ওই জামানতকে বাজারে নিলামে বিক্রয় করে তার অর্থ দিয়ে কিন্তু সে তার ক্ষতি পুষিয়ে নেয়, অর্থাৎ সুদসহ সে তার আসল অর্থটাকে উদ্ধার করে। তো আমরা যদি একটু বোর্ডের দিকে তাকাই, তাহলে দেখবে আমি একটি সংজ্ঞা লিখে রেখেছি। বলা হয়েছে কি, দেখো, যে এআর খানের মতে ঋণের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে ঋণের বিপরীতে ব্যাংক যে স্থাবর, অস্থাবর সম্পত্তি কিংবা ব্যক্তিগত গ্যারান্টি সংরক্ষণ করে তাকে ঋণের জামানত বলে। তাহলে এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে ঋণের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে মূলত ব্যাংক কি করছে, ওই ঋণের বিপরীতে স্থাবর বা অস্থাবর সম্পত্তি বা ব্যক্তিগত গ্যারান্টি সংরক্ষণ করছে। তাহলে আমরা তো বুঝতেই পারলাম ব্যাংক ঋণের জামানত কি। তাহলে এবার আসি আমরা ব্যাংক ঋণের জামানতের বিবেচ্য বিষয় অথবা উত্তম জামানতের বৈশিষ্ট্যাবলীগুলো কি কি। দেখো, এখানে লিখেছি যে উত্তম জামানতের বৈশিষ্ট্য কিন্তু দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অব্যক্তিক জামানতের ক্ষেত্রে, একটা হচ্ছে ব্যক্তিক জামানতের ক্ষেত্রে। তো শুরুতে আমরা যেটা বলবো, অব্যক্তিক জামানতের ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো কি কি বা জামানতের বিবেচ্য বিষয়গুলো কি কি। প্রথমেই দেখো, গ্রহণযোগ্যতা, অর্থাৎ যে জামানতটি ঋণগ্রহীতা ব্যাংকে প্রদান করবে, সেই জামানতটির অবশ্যই গ্রহণযোগ্যতা থাকতে হবে, অর্থাৎ সেটি যাতে জামানত হিসেবে গ্রহণযোগ্য হয়। আমি যদি একটু সহজ করে বলি বা উদাহরণ দিয়ে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন গবাদি পশু, পচনশীল দ্রব্য বা বেআইনি সম্পদ কিন্তু জামানত হিসেবে গ্রহণযোগ্য হবে না, তাই না? এগুলো আইনসঙ্গতভাবে কার্যকর হবে না, কারণ পচনশীল দ্রব্য যে কোনো সময় পচে যাবে। তার মানে একটা ঋণ যে ব্যাংক প্রদান করেছে, সেই ঋণের সাথে কিন্তু তার নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে এটাকে, এই পচনশীল দ্রব্যটাকে আসলে সমন্বয় করা যাচ্ছে না। একইভাবে বেআইনি সম্পদ এবং গবাদি পশুর ক্ষেত্রেও বলা যায়। তাহলে আমাদের জামানতের প্রধান বৈশিষ্ট্যটা কি হবে, যে আইনসঙ্গতভাবে যে জামানতের বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি যেটা জামানত হিসেবে ঋণগ্রহীতা রাখতে চাচ্ছে, তার আইনসঙ্গত গ্রহণযোগ্যতা থাকতে হবে। এরপরে আসি আমরা মালিকানা সত্ত্ব। যে জামানতটি ঋণগ্রহীতা জামানত হিসেবে রাখবে ব্যাংকের নিকট, তাহলে সেক্ষেত্রে তার ওই জামানতের ওপর মালিকানা সত্ত্ব থাকতে হবে। যদি মালিকানা সত্ত্ব না থাকে, যখন প্রয়োজন হবে, অর্থাৎ অর্থ পরিশোধে যখন গ্রাহক ব্যর্থ হবে, তখন কিন্তু ব্যাংক এই জামানতটি বিক্রয় করতে পারবে না, যেহেতু তার উপর ঋণগ্রহীতার মালিকানা সত্ত্ব নেই। তার মানে মালিকানা সত্ত্বটি কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়, যেটা উত্তম জামানত হিসেবে গঠিত হতে হলে। এরপরে আসি বিক্রয়যোগ্যতা। অবশ্যই জামানতের বিক্রয়যোগ্যতা থাকতে হবে। এটা বাজারে বিক্রয়যোগ্য যদি না হয়, তাহলে যখন প্রয়োজন হবে, অর্থাৎ গ্রাহক, ঋণগ্রহীতা যখন ঋণ পরিশোধে ব্যর্থ হবে, তখন এটাকে কিন্তু বিক্রয় করে ব্যাংক তার অর্থ উদ্ধার করতে পারবে না। সেক্ষেত্রে এটাকে অবশ্যই বিক্রয়যোগ্য হতে হবে। এরপরে হচ্ছে তারল্য। তারল্যটা কি? তারল্যটা হচ্ছে যে ঋণের গ্রাহক যে পরিমাণ জামানত দেওয়া হলো, সেটা স্থাবর হোক বা অস্থাবর হোক, যে জামানতটাকে রাখা হলো, সেই জামানতকে যত দ্রুত সময়ের মধ্যে এবং নির্বিঘ্নে নগদ অর্থে রূপান্তর করা যায়, সেটাকেই বলা হচ্ছে তারল্য।
একটা ব্যাংক যত কম ক্ষতিতে এবং সহজে একটি জামানতকে, সেটা স্থায়ী অস্থাবর মানে স্থাবর বা অস্থাবর সম্পত্তি যাই হোক না কেন, সেটাকে যত দ্রুত সময় কম ক্ষতিতে নগদে রূপান্তর করতে পারবে, সেই জামানতের কিন্তু তারল্যটা বেশি হবে। অর্থাৎ উত্তম বৈশিষ্ট্য সম্পন্ন একটি জামানতের কি করতে হবে, তারল্য গুণটা বেশি থাকতে হবে। যত দ্রুত তা নগদ অর্থে রূপান্তর করা যাবে ততটাই সহজে কিন্তু ব্যাংক তার মানে অপরিশোধিত অর্থ সংগ্রহ করতে পারবে। এরপরে আসি মূল্য। একটি জামানতের মূল্য অবশ্যই গৃহীত ঋণের থেকে বেশি হতে হবে। যদি বেশি না হয়, কোনো কারণে যদি ঋণের গ্রাহক অর্থ প্রদানে বা পরিশোধে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক যখন এই অর্থ মানে ওই জামানতটাকে বিক্রয় করে অর্থ সংগ্রহের প্রচেষ্টা চালাবে, তখন কিন্তু সে ক্ষতির সম্মুখীন হবে। আবার যদি সমান সমান অর্থাৎ ঋণের পরিমাণ যে টাকা রয়েছে সেই টাকার পরিমাণের যদি আবার জামানত রাখা হয়, তাহলে এটা আশা করা যায় না যে ব্যাংক ওই জামানতটি যখন বিক্রয় করতে যাবে ঠিক সমপরিমাণ অর্থই ফেরত পাবে, কারণ বাজারে অবশ্যই এটার ভ্যালু কম বেশি হতে পারে। সেই জন্য বলা হচ্ছে যে উত্তম জামানতের বৈশিষ্ট্য হবে অবশ্যই জামানতি যে দ্রব্যটি রয়েছে, যে সম্পদ বা পণ্যটি রয়েছে, যেটাই থাকুক না কেন, তার মূল্য অবশ্যই গৃহীত ঋণের থেকে বেশি হতে হবে। এরপরে আসি দায়মুক্ততা। জামানতি যে দ্রব্যটি রয়েছে সেই দ্রব্যটি অবশ্যই অন্য কোনো পক্ষের নিকট দায়বদ্ধ রয়েছে কিনা সেটি কিন্তু ব্যাংককে আগে থেকেই যাচাই বাছাই করে দেখতে হবে। কারণ দায়বদ্ধ কোনো সম্পদ যদি জামানত হিসেবে রাখা হয়, তাহলে গ্রাহক যদি অর্থ পরিশোধে ঋণের অর্থ ফেরত দিতে ব্যর্থ হয়, তখন ব্যাংক কিন্তু এই দায়বদ্ধ সম্পত্তিটিকে বিক্রয় করে তার অর্থ উদ্ধার করতে সমস্যার সম্মুখীন হবে। সেজন্যই বলা হচ্ছে একটি উত্তম জামানত এর বৈশিষ্ট্য হলো যে জামানতটি অবশ্যই দায়মুক্ত থাকবে। এরপরে দেখি সম্পদের দখল। অবশ্যই জামানতকৃত পণ্যের ওপর যিনি ঋণগ্রহীতা জামানতটি রেখেছেন তার দখল থাকতে হবে। বিশেষ করে পণ্যদ্রব্যর ক্ষেত্রে অবশ্যই ওই পণ্যটির দখল ব্যাংকের নিকট থাকতে হবে। এর কারণ হচ্ছে যে যখন এই জামানতি পণ্যের দখল না থাকে, তখন কিন্তু এটি বাজারে বিক্রয় করতে কিন্তু সমস্যা হয়। ধরো কোনো স্থাবর সম্পত্তি হয়তো দেখা গেল ব্যাংক মালিকানা সত্ত্ব হয়তো দেওয়া হয়েছে, কিন্তু দখলই সত্ত্ব ঋণ গ্রাহকের কাছে থাকার কথা, কিন্তু কোনো কারণে সেটা তার কাছে ছিল না। ফলে ব্যাংক যখন দেখা যাবে যে ঋণটি দুর্দশাগ্রস্ত হয়ে গেছে বা ঋণের অর্থ ফেরত পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু বিক্রয় করে এই অর্থ ফেরত পেতে গেলে ব্যাংকের জন্য ঝামেলার সৃষ্টি হবে। সেজন্যই বলা হচ্ছে যে একটি উত্তম জামানতের বৈশিষ্ট্য হলো যে সেটি অবশ্যই সম্পদের দখল থাকতে হবে। এরপরে হচ্ছে মানে জামানতের সম্পদের দখল থাকতে হবে। হস্তান্তর যোগ্যতা। হস্তান্তর যোগ্যতা মানে হচ্ছে যে একটি উত্তম জামানতের অবশ্যই হস্তান্তরযোগ্য হতে হবে। কারণ হস্তান্তরযোগ্য না হলে তো সেই জামানত ব্যাংক প্রয়োজনে বিক্রয় করতে পারবে না, হস্তান্তর করতে পারবে না। অর্থাৎ এটি কিন্তু জামানত হিসেবেই আসলে পরিগণিত হবে না, যেহেতু এটি দ্বারা কোনো কাজ হচ্ছে না। আর যখন ঋণের গ্রাহক ঋণের অর্থ ফেরত দিয়ে দিবে, তখন তো এই জামানতও ব্যাংক ফেরত দিয়ে দিবে, তাই না? তার মানে জামানতের বৈশিষ্ট্য অবশ্যই কি হতে হবে, হস্তান্তরযোগ্য হতে হবে। এখানে আমি লিখিনি, আরও একটি অন্যতম বৈশিষ্ট্য রয়েছে জামানতের, সেটি হচ্ছে মূল্যের স্থিতিশীলতা। দেখো বাজারে কিন্তু যে কোনো পণ্য বা সম্পদের মূল্য ওঠানামা করে, এবং কোনো পণ্যের মূল্য ওঠানামা যদি বেশি করে, তাহলে সেই পণ্য যদি জামানত হিসেবে বা সেই সম্পদ যদি জামানত হিসেবে রাখা হয়, সেটা কিন্তু ব্যাংকের জন্য বিপজ্জনক হবে। কারণ যখন সেটি বিক্রয় করতে যাবে, তখন কিন্তু গৃহীত ঋণের থেকে কি হবে, মূল্য কমও হতে পারে। সেজন্য মূল্যের স্থিতিশীলতা বেশি এমন ধরনের সম্পদ বা পণ্যদ্রব্য বা অস্থাবর অন্য কোনো সম্পদকে জামানত হিসেবে রাখাটাই বুদ্ধিমানের কাজ। তো এই ছিল আমার অব্যক্তিক জামানতের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো। এবার দেখি ব্যক্তিক জামানতের ক্ষেত্রে আর্থিক সামর্থ্য। ব্যক্তিক জামানতের ক্ষেত্রে অবশ্যই আর্থিক সামর্থ্যটা দেখা হবে, কারণ যিনি গ্যারান্টর হবেন
বা তৃতীয় পক্ষ হবেন, যিনি একটি ঋণের ক্ষেত্রে তৃতীয় পক্ষ হয়ে নিশ্চয়তা প্রদান করবেন, তার আর্থিক সামর্থ্যটা কেমন সেটা অবশ্যই ব্যাংককে বিবেচনা করতে হবে। কারণ কোনো কারণে যদি ঋণের গ্রাহক ঋণের অর্থ ফেরত দিতে না পারে, তখন কিন্তু ব্যাংক ঋণের অর্থ এই তৃতীয় পক্ষের নিকট থেকেই ফেরত পাওয়ার প্রচেষ্টা চালাবে। তাই তার আর্থিক সামর্থ্য অবশ্যই অত্যন্ত ভালো হতে হবে। এরপরে আসি সততা। যিনি গ্যারান্টর বা নিশ্চয়তা প্রদানকারী, তার কিন্তু অবশ্যই সততা থাকতে হবে। কারণ সৎ না হলে তার যে জামানত সেটা কিন্তু আসলে গৃহীত হবে না। কারণ অসৎ ব্যক্তি বা বাটপার জাতীয় কোনো ব্যক্তির যদি নিশ্চয়তাপত্র প্রদান করা হয় কোনো ঋণ গ্রহীতার ঋণের বিপক্ষে, তাহলে যখন প্রয়োজন হবে তখন কিন্তু এই অসৎ লোক কোনো কাজে আসবে না। সেজন্যই বলা হচ্ছে, যখন একজন ব্যক্তিক জামানত প্রদান করবেন, কোন যে নিশ্চয়তা প্রদানকারী, তাকে অবশ্যই সৎ হতে হবে। এরপরে আসি, বলা হয়েছে কি যোগ্যতা। আসলে এটা হচ্ছে ঋণ গ্রহীতার যোগ্যতা, ব্যবসায়িক যোগ্যতা। দেখো, ঋণের নিশ্চয়তা প্রদানকারী যে তৃতীয় পক্ষ রয়েছে বা ব্যক্তিক জামানত প্রদানকারী যে ব্যক্তি রয়েছেন, তার যতই সম্পদ থাকুক, আর্থিক সামর্থ্য থাকুক, তারপরে তিনি যতই সৎ হন, বা যিনি ঋণ গ্রহণ করেছেন তিনি যদি সৎ হন বা তার আর্থিক সামর্থ্য থাকুক, সেটা কিন্তু আসলে কাজে আসবে না যদি না তার ব্যবসায় পরিচালনার যোগ্যতা বেশি ভালো না হয়। কারণ সে যদি ব্যবসার যোগ্যতা দক্ষতার সাথে পরিচালনা না করতে পারে, তাহলে কিন্তু একটা সময় গিয়ে এই ঋণটি ঝুঁকির মুখে পড়বে এবং সমস্যাগ্রস্ত ঋণ হিসেবে দেখা দিবে। সেজন্যই বলা হচ্ছে যে ঋণ প্রদানের ক্ষেত্রে যখন ব্যক্তিক নিশ্চয়তা প্রদান করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই যিনি ঋণ গ্রহীতা, তার ব্যবসায় পরিচালনার যোগ্যতা দক্ষতাও বিচার বিশ্লেষণ করে দেখা হয়, এবং এক্ষেত্রে তার যোগ্যতা এবং দক্ষতা অবশ্যই ভালো হতে হবে। সামাজিক মর্যাদা। ব্যক্তিক জামানত প্রদানের ক্ষেত্রে অবশ্যই ঋণ গ্রহীতা প্লাস যিনি গ্যারান্টি দিয়েছেন, অর্থাৎ নিশ্চয়তা প্রদান করেছেন যে ব্যক্তি, বা যে ব্যক্তি নিজেকে জামানত হিসেবে রেখেছেন, তার এই দুজনের সামাজিক যে মর্যাদা সেটা কিন্তু পর্যালোচনা করা হয়। সাধারণত পণ্যদ্রব্য যখন জামানত হিসেবে রেখে বা পণ্যদ্রব্যের ব্যবসায়ের ক্ষেত্রে যখন ঋণটা প্রদান করা হয়, তখন এই মর্যাদাটা কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। কারণ কোনো মর্যাদাবান ব্যক্তি তার মর্যাদা রক্ষার জন্যই কিন্তু এই ঋণের অর্থ ফেরত প্রদানে সচেষ্ট থাকবে। তো এই ছিল আমাদের উত্তম জামানতের বৈশিষ্ট্য বা জামানতের বিবেচ্য বিষয়সমূহ। এরপরে আসি জামানতের প্রকারভেদ। দেখো, জামানতটা কি সেটা আমরা তো একটু আগেই শুনলাম, যে ঋণের নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে ব্যাংকগুলো যে অর্থ বা সম্পদ বা অস্থাবর যে সম্পদ বন্ধক রাখে বা ফেরত প্রদানের শর্তে গ্রহণ করে, সেটাই হচ্ছে জামানত। তাহলে জামানতের প্রকারভেদটা দেখে নিই আমরা। ব্যক্তিগত জামানত এবং অব্যক্তিগত জামানত। ব্যক্তিগত জামানতটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। ব্যক্তিগত জামানত কি? যেখানে একজন ব্যক্তি ঋণ গ্রহীতার পক্ষে কি করে থাকে, নিজেকে জামানত হিসেবে প্রদান করে থাকে, বা ঋণ ফেরত দানের যে যোগ্যতা রয়েছে ঋণ গ্রহীতার, সেটা যাতে আরো নিশ্চিতভাবে হয় সেই জন্য সে নিশ্চয়তা প্রদান করে থাকে, তাকে বলা হচ্ছে ব্যক্তিক জামানত। আমি আরেকটু সহজ করে বলি, যখন ঋণ গ্রহীতার পক্ষে তৃতীয় কোনো ব্যক্তি নিজেকে জামানত হিসেবে গণ্য করে নিশ্চয়তাপত্র প্রদান করে, তখন তাকে বলা হচ্ছে ব্যক্তিক জামানত। এখন এই যে ব্যক্তিক জামানত যিনি আছেন, তিনি কিন্তু যদি ঋণ গ্রহীতা কোনো কারণে ঋণের অর্থ ফেরত প্রদান না করে, তখন এই ব্যক্তিক জামানত প্রদানকারী ব্যক্তি কিন্তু ঋণের অর্থ প্রদানে বাধ্য হন এবং তিনি কিন্তু ঋণের অর্থ প্রদান করেন, বা ব্যাংক তার নিকট হতে ঋণের অর্থ সংগ্রহ করে। তো এটা হচ্ছে ব্যক্তিক জামানত। এবার আসি অব্যক্তিক জামানত। অব্যক্তিক জামানতকে আবার নৈর্ব্যক্তিক জামানতও বলা হয়ে থাকে। সাধারণত যখন একজন ঋণ গ্রহীতা তার ঋণের বিপরীতে কি করে যে স্থাবর অস্থাবর যে সম্পত্তি বন্ধক হিসেবে রাখে, সেটাকে বলা হচ্ছে নৈর্ব্যক্তিক জামানত। যেমন বিক্রয়যোগ্য সিকিউরিটিস, তারপরে জমি, ভূমি, দালান কোঠা, পণ্যদ্রব্য বা মূল্যবান দ্রব্য সামগ্রী ইত্যাদি যে কোনো কিছুই এরকম
জামানত হিসেবে গণ্য হতে পারে, অর্থাৎ ব্যক্তিক জামানত হিসেবে অব্যক্তিক জামানত হিসেবে গণ্য হতে পারে। এখন কথা হচ্ছে এই যে অব্যক্তিক জামানতটা রাখা হলো, যখন ব্যাংক দেখবে যে ঋণ গ্রহীতা ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হচ্ছে, অর্থাৎ ঋণের অর্থ ফেরত দিচ্ছে না, তখন কিন্তু ব্যাংক আইন অনুযায়ী বা চুক্তি অনুসারে এই জামানতকে বিক্রয় করে তার অর্থ সংগ্রহ করতে পারে, অর্থাৎ ঋণের প্রদানকৃত অর্থটা সে কিন্তু সংগ্রহ করতে পারে সুদসহ। তো এখন আমরা যেটা দেখব যে এই যে অব্যক্তিক জামানত, এটাকে আবার কিন্তু কয় ভাগে ভাগ করা হয়েছে, 5 1 2 3 4 4 ভাগে ভাগ করা হয়েছে। তো দেখে নেই এখন আমরা পূর্ব শর্তটা কি। পূর্ব শর্তটা হচ্ছে যখন একজন ঋণের গ্রহীতা কোনো স্থায়ী বা অস্থায়ী সম্পত্তিকে জামানত হিসেবে রাখে, তাহলে সেই জামানত হিসেবে রাখা সেই স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে নিজের কাছে আটক রাখার বা নিজের দখলে রাখার যে ক্ষমতা রয়েছে ব্যাংকের, সেটাকে বলা হচ্ছে পূর্ব শর্ত। তো পূর্ব শর্ত আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ পূর্ব শর্ত, একটা হচ্ছে নির্দিষ্ট পূর্ব শর্ত। তো আমি যেহেতু বললাম যে জামানত ঋণ গ্রহীতার যে প্রদত্ত যে জামানত সেটা নিজের দখলে রাখা, নিজের কাছে আটক রাখার যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে পূর্ব শর্ত। এখানে সাধারণ পূর্ব শর্তটা কি? সাধারণ পূর্ব শর্তটা হচ্ছে এটাই যে জামানতকৃত যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি রয়েছে সেটা ব্যাংকের নিজের দখলে রাখা এবং সেটাকে কোনো সময় আদালতের বিশেষ বিবেচনায় বিক্রয় করার যে ঘটনা, সেটাকে বলা হচ্ছে সাধারণ পূর্ব শর্ত। তবে সাধারণ পূর্ব শর্তের ক্ষেত্রে এটি বিক্রয় করা যায় না। আমি আবার বলছি, সাধারণ পূর্ব শর্তের ক্ষেত্রে সাধারণত পণ্য দ্রব্য বিক্রয় করা যায় না যেটি জামানত হিসেবে রাখা হয়েছে। পূর্ব শর্তের ক্ষেত্রে ব্যাংকের সাথে যদি চুক্তি থাকে ঋণ গ্রহীতার বা বিশেষ কোনো কারণে আইনগত শর্তের কারণে যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক এইটাই বিক্রয় করতে পারে, এর বাইরে কিন্তু বিক্রয় করতে পারবে না সাধারণ পূর্ব শর্তের ক্ষেত্রে। এবার আসি বিশেষ পূর্ব শর্ত বা নির্দিষ্ট পূর্ব শর্ত। নির্দিষ্ট পূর্ব শর্ত কি? সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট জামানতের বিপক্ষে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ঋণের বিপক্ষে যে জামানতটা ব্যাংক গ্রহণ করে থাকে, সেই জামানতটা যদি বিশেষ প্রয়োজনে আইন অনুযায়ী বা আদালতের অনুমতিক্রমে ব্যাংক বিক্রয় করতে পারে, সেটাকে বলা হচ্ছে নির্দিষ্ট বা বিশেষ পূর্ব শর্ত। অর্থাৎ পূর্ব শর্ত বলতে একটা কথাই বোঝাচ্ছে যে জামানতটা রাখা হলো ব্যাংকের নিকট, সেটা ওপর অধিকার ব্যাংকের কাছে থাকা, এটাই আসলে পূর্ব শর্ত। এবার আসি পণ্যদ্রব্য বন্ধক। পণ্যদ্রব্য বন্ধক হলো এমন একটি বন্ধক যেটা হচ্ছে ঋণ গ্রহীতা যখন ঋণ গ্রহণ করে, সেই ঋণ গ্রহণের বিপরীতে সে পণ্যদ্রব্যকে আসলে জামানত হিসেবে ব্যাংকের নিকট প্রদান করে। সাধারণত এক্ষেত্রে কি দেখা যায় যে পণ্যদ্রব্য যখন বন্ধক রাখা হয়, তখন এই পণ্যদ্রব্যের দখলটা আসলে ব্যাংকের কাছে থাকে, মালিকানাটা থাকে ঋণ গ্রহীতার কাছে। আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো যমুনা ব্যাংকের নিকট থেকে আমি ঋণ নিলাম, আমি প্রায় 1 কোটি টাকা ঋণ নিলাম এবং আমি কিছু ফ্রিজ আনলাম। তো এই যে ফ্রিজ আনলাম, 1 কোটি টাকা দিয়ে যে ফ্রিজ আনলাম আমি, সেই ফ্রিজটা আমি যেহেতু তাদের কাছ থেকে পণ্য দ্রব্য বন্ধক জামানত রেখে এনেছি, সেহেতু যতক্ষণ পর্যন্ত না আমি ঋণের অর্থ ব্যাংকে ফেরত দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত আসলে ফ্রিজগুলো কিন্তু যমুনা ব্যাংকের দখলেই থাকবে। যে মুহূর্তে আমি অর্থ পরিশোধ করব, সেই মুহূর্তে কিন্তু ব্যাংক আমাকে আমার ফ্রিজগুলো ফেরত দিবে, এরপর আমি এটাকে বিক্রয় করতে পারবো, তার আগে কিন্তু নয়। এটাই হচ্ছে আসলে পণ্যদ্রব্য বন্ধক। এবার আসি স্থাবর বা অস্থাবর সম্পদ বন্ধক। স্থাবর সম্পদ বন্ধকটা হচ্ছে স্থাবর বা অস্থাবর সম্পদ বন্ধকটা কি? যখন একজন ঋণগ্রহীতা স্থাবর বা অস্থাবর সম্পত্তির বন্ধক রেখে, জামানত হিসেবে রেখে ঋণ গ্রহণ করে, সেটাকে বলা হচ্ছে স্থাবর বা অস্থাবর সম্পত্তির বন্ধক। দেখো এখানে কিন্তু কিছু কথা বলা হয়েছে। এই যে স্থাবর বা অস্থাবর সম্পদ বন্ধককে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্থায়ী, ভাসমান শর্তাধীন সমতা, নিবন্ধিত সমতা বন্ধক, ভোগ বন্ধক।
তো আমরা শুরুতে যে বিষয়টা দেখব যে স্থায়ী বন্ধকটা কি। স্থায়ী বন্ধকটা হচ্ছে একজন ঋণ গ্রহীতা তিনি যে জামানত বা স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি যেটা জামানত হিসেবে প্রদান করবেন তার জন্য তিনি লিখিত এবং রেজিস্ট্রিকৃতভাবে সেটা ব্যাংকে প্রদান করবেন। অর্থাৎ এটা হচ্ছে কি নিবন্ধিত জামানত। এবং স্থায়ী জামানতের ক্ষেত্রে এখানে যখন ঋণ গ্রহীতা ঋণের অর্থ পরিশোধ করে তখন কিন্তু সেই কাগজপত্রগুলো যেগুলো ব্যাংকের কাছে নিবন্ধিত করে দেওয়া হয়েছে, যে সম্পদগুলো নিবন্ধিত করে দেওয়া হয়েছে সেগুলো আবার ব্যাংক ফেরত দেয়। এবার যদি কোনো কারণে আবারও ঋণ গ্রহীতা ঋণের প্রয়োজন হয় তখন সে আবারও কিন্তু একই পদ্ধতিতে ঋণ গ্রহণ করতে পারে। তবে এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে কি যে যেহেতু বারবার নিবন্ধন করতে হয় সেটা কিন্তু ঋণ গ্রহীতার উপর চাপ পড়ে, অর্থাৎ তাকে আর্থিকভাবে চাপের মুখে থাকতে হয়। এটা ছিল আমার স্থায়ী বন্ধক বা স্থায়ী জামানত। এরপরে আসি ভাসমান। একটি কথা বলিনি যে কোনো কারণে যদি ঋণ গ্রহীতা অর্থ পরিশোধে ব্যর্থ হয় তাহলে স্থায়ী বন্ধকের ক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ মানে মেয়াদ পূর্তির পরে দেখা যাচ্ছে ব্যাংক ওই সম্পত্তিগুলোর মালিকানা সত্ত্ব লাভ করে এবং সরাসরি তারা বিক্রয় করতে পারে বা নিজের ইচ্ছায় নিজের কাছেও রেখে দিতে পারে। এটা হচ্ছে স্থায়ী বন্ধকের ক্ষেত্রে। ভাসমান বন্ধক। ভাসমান বন্ধক কি? ভাসমান বন্ধকও এরকম যে ঋণ গ্রহীতা ঋণ গ্রহণ করার উদ্দেশ্যে যে জামানতটি মানে জামানত হিসেবে যে সম্পত্তিটিকে রাখবে সেইটির মালিকানা সংক্রান্ত কাগজপত্র আসলে ব্যাংকে প্রদান করবে। এক্ষেত্রে কিন্তু নিবন্ধন করে প্রদান করা হচ্ছে না, এক্ষেত্রে শুধুমাত্র কাগজপত্রগুলোই প্রদান করা হচ্ছে। আর যেহেতু কাগজপত্রগুলো প্রদান করা হচ্ছে তার মানে মালিকানা সত্ত্ব প্লাস দখল দুটোই কিন্তু ঋণ গ্রহীতার নিকট থাকছে। এবং ভাসমান বন্ধকে আরেকটি বিষয় হচ্ছে যে এক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট ঋণের বিপরীতে বা নির্দিষ্ট সময়ের জন্য এখানে বন্ধক রাখা হয় না স্থাবর বা অস্থাবর সম্পত্তিকে। এটি যতদিন পর্যন্ত এই ঋণের লেনদেন চলবে ততদিন পর্যন্তই আসলে ব্যাংকের নিকট গচ্ছিত থাকবে। এবং যখন যদি কোনো কারণে ঋণ গ্রহীতা ঋণের অর্থ ফেরত দিতে অপারগ হয় সেক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তির মালিকানা লাভ করবে বা বিক্রয়ের অধিকার লাভ করবে আসলে ব্যাংক। এরপরে আসি শর্তাধীন। শর্তাধীনটা কি? শর্তাধীন হচ্ছে যখন একজন ঋণ গ্রহীতা ঋণের জন্য প্রয়োজনীয় অর্থ গ্রহণ করে তখন সে কিন্তু ঋণের বিপরীতে যে জামানতটা প্রদান করে সেই জামানতটা প্রদানের সময় সে কিন্তু অনেকগুলো শর্তের উল্লেখ করে। এবং এই যে শর্তের উল্লেখ, এই শর্তগুলো কি কি? যে কোনো কারণে যদি ঋণ গ্রহীতা ঋণের অর্থ ফেরত দানে অপারগ হয় তাহলে সেক্ষেত্রে তাকে কতবার নোটিশ দেওয়া হবে এবং কতদিন পরে বিক্রয় করা হবে এবং কিভাবে নোটিশ করা হবে ইত্যাদি নানা ধরনের শর্ত ওই জামানত প্রদানের সময় কোম্পানি মানে ব্যাংকের সাথে মানে উল্লেখ করেই চুক্তিটা করা হয়, ঋণ চুক্তিটা করা হয়। এটাই হচ্ছে শর্তাধীন বন্ধক। অর্থাৎ যে জামানতটাকে মানে যে সম্পদটাকে জামানত হিসেবে রাখা হচ্ছে তার সাথে কিন্তু অনেকগুলো শর্ত জুড়ে দেওয়া হচ্ছে, এ কারণেই এটি শর্তাধীন বন্ধক। এরপরে আসি নিবন্ধিত বন্ধক। নিবন্ধিত যে এটা হচ্ছে মূলত নিবন্ধিত সমতা বন্ধক, অর্থাৎ সমতা বন্ধকের মতোই কিন্তু এখানে যে জামানতটিকে ঋণ গ্রহীতা ঋণের বিপরীতে প্রদান করছে সেক্ষেত্রে ঋণ গ্রহীতাকে অবশ্যই সেটি সম্পর্কে লিখিত আর কি নিবন্ধিত করে দিতে হয়। অর্থাৎ এটাকে মর্টগেজটাকে রেজিস্ট্রেশন করে তারপরে সেটিকে ব্যাংকের হাতে বা ঋণ দাতার হাতে দিতে হয়। তো এটা ছিল আমার নিবন্ধিত সমতা বন্ধক। এবং সমতা বন্ধকের মতোই কিন্তু এখানেও সেই ঋণের জন্য যে জামানতটিকে প্রদান করা হয়েছে সেই জামানতটিকে অবশ্যই নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ঋণের বিপক্ষে প্রদান করতে হয়। এরপরে আসি ভোগ বন্ধক। ভোগ বন্ধক হচ্ছে যে যখন একজন ঋণ গ্রহীতা জামানত হিসেবে তার যে স্থাবর সম্পত্তিটি ব্যবহারের অধিকার মানে ভোগ করার অধিকার ঋণদাতাকে প্রদান করে সেটাকে বলা হচ্ছে ভোগ বন্ধক অধিকার। সাধারণত ব্যাংকগুলো এ ধরনের বন্ধক গ্রহণ করে না, কিন্তু ভোগ বন্ধক প্রচলিত রয়েছে বলেই আসলে এখানে আমরা পড়াচ্ছি এটাকে, যে যখন ঋণ গ্রহীতা তার সম্পত্তিটি জামানতের উদ্দেশ্যে ভোগের অধিকার হিসেবে ঋণদাতাকে প্রদান করে সেটাই হচ্ছে ভোগ বন্ধক। এরপরে আসি অতিরিক্ত জামানত। যদিও আমি এখানে লিখিনি,
অতিরিক্ত জামানতটা কি? অতিরিক্ত জামানত হচ্ছে যে মূল জামানতের ওপর যদি ব্যাংকারের ভরসা না থাকে, যে যে অর্থ ঋণ হিসাবে প্রদান করা হয়েছে তার জন্য যে জামানতটি রাখা হয়েছে, সেই জামানতটির চাইতেও যদি আরও অধিক কোনো বিষয় বা পণ্যদ্রব্য বা স্থাবর বা অস্থাবর সম্পত্তি যেটাকে জামানত হিসেবে রাখা হোক না কেন, সেটাকে বলা হচ্ছে অতিরিক্ত জামানত। এবং অতিরিক্ত জামানত মূলত সহযোগী জামানত। যখন একজন ঋণ গ্রহীতা তার ঋণের অর্থ ফেরত দিতে না পারে, অর্থাৎ অপারগ হয়, সে মুহূর্তে কি করবে? প্রথমে ব্যাংকার মূল জামানতটাকেই আসলে বিক্রয় করে অর্থ সংগ্রহের চেষ্টা করবে। যদি সেটা থেকে তার প্রদত্ত ঋণের অর্থ সুদসহ সংগ্রহ না হয়, তখন কিন্তু সে যে অতিরিক্ত জামানতটি রয়েছে সেই অতিরিক্ত জামানতটিকে বিক্রয় করার প্রচেষ্টা চালাবে। তো অতিরিক্ত জামানতের যদি কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, তাহলে এখানে এটা দেখছি যে অতিরিক্ত জামানত অবশ্যই মূল জামানত হবে না। মূল জামানতে মানে অতিরিক্ত যে জামানতটাকে প্রদান করা হচ্ছে, অর্থাৎ মূল জামানতটাই মূলত কভার করবে ঋণটাকে, কিন্তু তারপরেও ব্যাংকার অধিক নিরাপত্তার স্বার্থে যদি অতিরিক্ত জামানত গ্রহণ করে, তাহলে সেটা অবশ্যই কি হবে? অতিরিক্ত জামানত হবে। এবং এটি অবশ্যই অব্যক্তিক জামানত হবে, অর্থাৎ এটা স্থাবর সম্পত্তি হতে পারে, অস্থাবর সম্পত্তি হতে পারে, বা কোনো সিকিউরিটিস হতে পারে, বন্ড হতে পারে। মানে মোট কথা হচ্ছে যে এখানে যেটা হবে সেটা অব্যক্তিক বা নৈর্ব্যক্তিক জামানত হবে। এবং এটারও কিন্তু বিক্রয়যোগ্যতা থাকতে হবে এবং এটারও দায়মুক্ততা থাকতে হবে। আর আমি একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটি বাড়ি নির্মাণ করব, সেই বাড়িটি নির্মাণ করার উদ্দেশ্যে আমি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলাম। এবং ঋণ গ্রহণ করলাম এইভাবে যে আমি আমার বাড়িটি নির্মাণের যে জমিটি রয়েছে সেটিকে আমি জামানত হিসেবে রাখলাম। কিন্তু ব্যাংক ম্যানেজার তাতে সন্তুষ্ট হলেন না, তিনি তার প্রদত্ত ঋণের অর্থের জন্য আরও অধিক জামানত চাইলেন। তখন অতিরিক্ত জামানত হিসেবে আমি আমার যে শেয়ার সার্টিফিকেট রয়েছে সেগুলো তার কাছে জামানত হিসেবে প্রদান করলাম। এখানে আমার মূল জামানত ছিল হচ্ছে বাড়ি তৈরির জমিটি, আর অতিরিক্ত জামানত কোনটা? অতিরিক্ত জামানত হচ্ছে আমার যে শেয়ারগুলো রয়েছে, শেয়ার সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলি। আশা করি বুঝতে পেরেছো। এবার আসি আমরা ঋণ বিশ্লেষণ। ঋণ বিশ্লেষণটা কি? দেখো, একটা ব্যাংক কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঋণ বিশ্লেষণ করা, কারণ ঋণের অর্থ প্রদানের পূর্বেই কিন্তু তাকে আসলে বিচার বিশ্লেষণ করতে হবে। সাধারণত একটি ব্যাংক যখন ঋণ প্রদান করে, সেজন্য সে ঋণ প্রকল্প এবং জামানতের বিষয়ে বিচার বিশ্লেষণ করাটাই হচ্ছে ঋণ বিশ্লেষণ। যেহেতু ব্যাংক অর্থ ঋণের ব্যবসায়ী এবং তাকে কিন্তু মুনাফা অর্জন করেই তার প্রতিষ্ঠানটিকে পরিচালনা করতে হয়, তার মানে তার আয়ের উৎসটা কি? মুনাফাটা। তাই মুনাফা অর্জন করতে হলে অবশ্যই তাকে কি করতে হবে? তাকে এই ঋণটা বিচার বিশ্লেষণ করে সঠিক খাতে ঋণ প্রদান করতে হবে। এবং যদি সে সঠিক খাতে ঋণ প্রদান না করে, তাহলে কিন্তু সে মুনাফা তো দূরের কথা, সে কিন্তু তার আসল যে মূলধনটা রয়েছে সেটাকেও হারাতে পারে। সেজন্য 2005 সালের জুলাই মাসে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেটাকে ক্রেডিট মানে ঋণ বিশ্লেষণের একটি নির্দেশনা দেওয়া হয়েছে 63 পৃষ্ঠার। সেখানে কিন্তু ব্যাংক কোম্পানিগুলোর জন্য যে ঋণের ক্ষেত্রে কিছু বিষয় পর্যালোচনা করতে হয়। তার মধ্যে একটি হচ্ছে ঋণদান নির্দেশনা তৈরি, একটি হচ্ছে ঋণের পর্যালোচনা, তারপরে হচ্ছে ঋণের অনুমোদন এবং আভ্যন্তরীণ অডিট কমিটি। তো শুরুতে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ঋণদান তৈরির নির্দেশনা। বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে নির্দেশনা প্রদান করা হয়েছে সে অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোকে অবশ্যই ঋণ প্রদানের জন্য, সেটা যাকেই হোক না কেন, ঋণ প্রদানের জন্য তাদেরকে একটি ঋণ নির্দেশনা ফরম্যাট তৈরি করতে হয়। এবং সেই ফরম্যাট অনুযায়ী প্রথমেই তারা দেখবে যে তারা কোন কোন ক্ষেত্রে ঋণ দিতে আগ্রহী। একটা ব্যাংক সাধারণত সব ধরনের ক্ষেত্রেই ঋণ দেয় না, তারা আগ্রহী কোন কোন সেক্টরগুলোতে, সেই সেক্টরগুলোকে তারা আসলে আইডেন্টিফাই করবে। তারা কি শিল্পে ঋণ দেবে, না তারা ব্যবসায় ঋণ দেবে, না তারা পণ্য সারিতে ঋণ দেবে। মোট কথা হচ্ছে যে তারা আসলে কোন ক্ষেত্রটা ঋণ দিলে তারা অধিক লাভ পাবে কম ঝুঁকিতে, সেই ক্ষেত্রগুলোকে তাদের আগে নির্ধারণ করতে হবে। এরপরে হচ্ছে তাদের ঋণের ধরন কেমন হবে। তারা কি লিজ নেওয়ার ক্ষেত্রে ঋণ দিবে, তারা কি গৃহ নির্মাণ ঋণ দিবে, তারা কি চলতি মূলধন ঋণ দিবে, না তারা দীর্ঘমেয়াদী ঋণ দিবে। আসলে ঋণের ধরনটা কেমন হবে, তারা কি মেয়াদী ঋণ দিবে। এই যে ধরনের কথা বললাম, এই ধরনগুলোও কিন্তু তারা আইডেন্টিফাই করে রাখবে তাদের সেই ঋণ বিশ্লেষণ ফরম্যাটে। এরপরে আসি, তারা যে ঋণ দিবে সেই ঋণটা কি তারা এককভাবে দিবে, না অন্য কোনো ব্যাংকের সাথে গ্রুপ ওয়াইজ দিবে, না তারা সিন্ডিকেশন পদ্ধতিতে গ্রাহকদেরকে ঋণ দিবে, সেই সম্পর্কেও কিন্তু তাদের ফরম্যাটে উল্লেখ থাকবে। এরপরে হচ্ছে তারা ঋণের সীমা, ব্যক্তির ক্ষেত্রে কেমন সীমা হবে, আবার
প্রতিষ্ঠানকে ঋণ দিলে কেমন সীমা হবে ঋণের সীমা, সে সম্পর্কেও কিন্তু তারা তাদের সেই নির্দেশনা ফরম্যাটে তথ্য উপস্থাপন করবে। এরপরে হচ্ছে যে তারা যে ঋণটা দিবে সেই ঋণের সর্বোচ্চ আকার কেমন হবে, সর্বোচ্চ মেয়াদ কত হবে, সর্বোচ্চ মানে জামানতটা কি হতে পারে, তারপরে তাদের ঋণের চুক্তি কেমন হবে, সেই বিষয়েও কিন্তু তারা এই যে ঋণদান তৈরির যে নির্দেশনা ফরম্যাটটা রয়েছে সেখানে তারা উল্লেখ করবে। এছাড়া কোন কোন ক্ষেত্রে তারা ঋণ দিবে না সেই তালিকাও কিন্তু তাদেরকে প্রস্তুত করতে হবে। এবার আসি ঋণের পর্যালোচনা বা অ্যাসেসমেন্ট। দেখো, ঋণ তো দেওয়ার জন্য অবশ্যই ব্যাংক আগে থেকে ফরম্যাট রেডি করলো। এখন কোনো গ্রাহক যদি ঋণ চায় তাহলে সেই গ্রাহকের বিভিন্ন তথ্য কিন্তু সংগ্রহ করতে হবে, এবং সেই তথ্য সংগ্রহের পরে তারা কিন্তু কি করবে, সেই ঋণটাকে মানে যে ক্ষেত্রে ঋণ চাচ্ছে সেই ঋণের ক্ষেত্রটাকে বিশ্লেষণ করবে, তারপরে ঝুঁকি গ্রেডিং করবে। এবং ঝুঁকি গ্রেডিং করার জন্য কিন্তু ব্যাংকগুলোর কাছে কিছু ফরম্যাট রয়েছে। এখানে তারা দেখবে যে ঋণ গ্রাহকের ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, ব্যবস্থাপনা ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকি, সম্পর্ক ঝুঁকি, এবং এই যে সবগুলো ঝুঁকি মিলে ঝুঁকির স্কোর কত হয় সেটা দেখবে। সাধারণত মোট স্কোর 100 ধরেই তারা ব্যাংকগুলো কিন্তু কাজ করে থাকে। তো একজন গ্রাহকের ঝুঁকির স্কোর যত কম হবে তার ঋণ পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আবার অন্য দিকে যদি বলতে চাই যে এই স্কোরের উপরেই আসলে কিন্তু ঋণ প্রদানের বিষয়টি নির্ভর করে। তো আমি যেটা বলছিলাম, ঋণ পর্যালোচনার পর কিন্তু ঋণ অনুমোদনের আগে কি করতে হবে, ঝুঁকি গ্রেডিং করতে হবে, যে গ্রাহকের ঝুঁকি আসলে কোন গ্রেডে রয়েছে, এবং সেক্ষেত্রে ব্যাংক কি পরিমাণ লোন দিলে আসলে ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে না বা ব্যাংকের অর্থে নিরাপত্তা বিধান হবে। সেজন্য প্রথমে যেহেতু ঝুঁকি গ্রেডিং করবে, এবং গ্রেডিং করার পরে প্রত্যেকটা ব্যাংকেরই আসলে বাণিজ্যিক ব্যাংকেরই কিন্তু একটি ক্রেডিট কমিটি রয়েছে যারা ঋণ দানের বিষয়টিতে কাজ করে থাকে। এই কমিটিটি যদি এই গ্রাহকের ঝুঁকি গ্রেডিংটা দেখার পর সন্তুষ্ট হয় যে না, এই গ্রাহককে ঋণ প্রদান করা যায়, তখন কিন্তু তারা ঋণ প্রদানের অনুমতি প্রদান করবে। এবং এরপরে তারা তো ঋণ প্রদান করে ফেললো, গ্রাহক মানে একজন ঋণ গ্রহীতা সে কিন্তু ঋণ পেয়ে গেল, তাহলে কিন্তু কাজ শেষ হয়ে গেল না। এরপরেও ব্যাংকের আরও কাজ হচ্ছে, ব্যাংকের অডিট কমিটি আছে যারা আভ্যন্তরীণ অডিট করে, এবং এই অডিট কমিটি দেখবে যে ঋণ দানের ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপক বা যে শাখা থেকে ঋণ প্রদান করা হলো সেই শাখার ব্যবস্থাপক বা ম্যানেজার ঋণ দানের সবগুলো নিয়ম মেনে ঋণ প্রদান করেছে কিনা। এখানে অনেক সময় হয়, আমরা প্রায় শুনে থাকি যে অসৎ কর্মকর্তার যোগসাজশে যে অর্থ পাচার হয়েছে, ঋণ খেলাপি হয়েছে। এই জন্য আভ্যন্তরীণ ঋণের কমিটি রয়েছে, তারাই কিন্তু এই ঋণদানের প্রত্যেকটা পদ্ধতি মানে প্রত্যেকটা যে স্তরগুলো রয়েছে সেগুলোকে পর্যালোচনা করে তারপরে রিপোর্ট প্রদান করবে। ফলে এই যে ঋণ দানের বিষয়টা সেটা কিন্তু ব্যাংকের জন্য কি হলো, অনেকটা সিকিউরড হয়ে যায়, যেহেতু এখানে আভ্যন্তরীণ নিরীক্ষারও ব্যবস্থা রয়েছে। এবার আসি আমরা ঋণ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাংকগুলো কি কি বিষয় নিয়ে কাজ করে আমরা একটু দেখি। এখানে আমি যেটা তোমাদেরকে একটু আগে বলছিলাম যে ঋণ বিশ্লেষণটা হচ্ছে যে ঋণ প্রকল্প এবং জামানত সম্পর্কে যে বিচার বিশ্লেষণ। দেখো, একটা ব্যাংকের জন্য যখন আমানত সংগ্রহ করে সেটা কিন্তু অনেক কষ্ট হয় না, কারণ দেখা যায় যে একটা ব্যাংক যখন তার যাত্রাপথ শুরু করে তখন কিন্তু তারা অনেক বিজ্ঞাপন দেয়, অনেক অফার দেয়, আকর্ষণীয় বিভিন্ন স্কিম আনে। তারা কিন্তু বিভিন্নভাবে যেভাবে হোক গ্রাহককে আকৃষ্ট করে, এবং তারা কিন্তু গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে, এবং সেজন্য কিন্তু তাদেরকে স্বল্প সুদও প্রদান করে থাকে। কিন্তু ব্যাংকের জন্য অত্যন্ত দুরূহ কাজ হচ্ছে এই ঋণ প্রদান করাটা। যেহেতু এখানে আমানতকৃত অর্থ ঋণ হিসেবে প্রদান করা হচ্ছে, সেহেতু ব্যাংককে কি করতে হবে, সেই অর্থে নিরাপত্তা বিধান করতে হবে। তাই অপাত্রের ঋণ দিয়ে নিজেদেরকে ব্যবসায়িক ঝামেলায় ফেলাটা আসলে কোনো ব্যাংকই চায় না। আবার যে ব্যবস্থাপক ঋণ দিল সেও কিন্তু অদক্ষ হিসেবে প্রমাণিত হবে যদি তার ঋণটা দুর্দশাগ্রস্ত বা খেলাপি ঋণ হয়ে যায়, তাই না? তাই একটি ব্যাংকের জন্য অত্যন্ত প্রয়োজন ঋণ বিশ্লেষণ করে সঠিক ঋণ গ্রহীতাকে ঋণ দেওয়া, কারণ ব্যাংক কিন্তু এই ঋণের থেকে যে মুনাফা বা সুদটা পাবে সেটাই কিন্তু ব্যাংকের আয়, এবং এই আয় দিয়েই কিন্তু ব্যাংক পরিচালিত হয়। তাই অধিক মুনাফা হবে এবং কম ঝুঁকি থাকবে এমন সেক্টরকে খুঁজে বের করাটা ব্যাংকের জন্য অত্যন্ত আবশ্যক। আমরা যদি একটু বোর্ডে তাকাই তাহলে দেখবো যে ঋণ বিশ্লেষণের ক্ষেত্রে ব্যাংক প্রথমে কি দেখে, আবেদনকারীর অবস্থা, অর্থাৎ আবেদনকারীর চরিত্র, আবেদনকারীর সামর্থ্য, আবেদনকারীর সচ্ছলতা, মানে যিনি ঋণটা নিচ্ছেন
তিনি কতটুকু আন্তরিক এই ঋণ ফেরতের ক্ষেত্রে, তারপরে তার সচ্ছলতা কেমন, তার যোগ্যতা কেমন ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, অনেক কিন্তু বিষয় যেখানে দেখা হয়। তার অতীত ফেরত মানে ঋণের অর্থ ফেরতদানের রেকর্ডটা কেমন, বিভিন্ন কোম্পানির সাথে তার আর্থিক অবস্থা কেমন, আর্থিক লেনদেনের চিত্র কেমন। এরপরে দেখো বলছে যে ব্যাংক কর্তৃক সংগৃহীত তথ্য, যে ঋণ ফেরত দেওয়ার রেকর্ড, যেটা আমি একটু আগে বলছিলাম, যে আবেদনকারী যিনি ঋণ নিতে চাচ্ছেন তিনি অতীতে অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিয়েছেন কিনা, ঋণ নিলে সেখানে তাদের ঋণ ফেরত দেওয়ার গতিশীলতা কেমন বা তাদের আন্তরিকতা কেমন, ওই তাদের কোম্পানির ব্যবস্থাপকের দক্ষতা কেমন বা তাদের পণ্যের যে বাজার সেটা কেমন, মানে অনেক কিছু বিষয় সম্পর্কে কিন্তু ব্যাংক তথ্য সংগ্রহ করে থাকে। প্রার্থিত ঋণ খাতের অবস্থা, অর্থাৎ যে খাতের জন্য ঋণ চাচ্ছে আবেদনকারী সেই খাতের অবস্থা কেমন। আমি প্রায় ক্লাসে একটা উদাহরণ দেই যে কখনোই ব্যাংকগুলোকে একটি খাতে আসলে ঋণ দেওয়া ঠিক না। একটি খাতে ঋণ দিলে অনেক সময় সেটা কি হয় যে ওই খাতটিতে যদি কোনো ধরনের বিপর্যয় ঘটে তাহলে সবগুলো ব্যাংক একসাথে মানে লোকসানের মুখে পড়ে। সেজন্যই বলা হয়েছে যে প্রার্থিত ঋণ খাতের অবস্থা কেমন। সেখানে তাদের দেখতে হবে যে এখানে যে উদ্দেশ্যে আসলে ব্যাংক থেকে আবেদনকারী ঋণের অর্থ পাওয়ার জন্য আবেদন করেছে সেই উদ্দেশ্যটা কি, মানে সে কি শিল্প ঘটনার উদ্দেশ্যে নিচ্ছে, না ব্যবসায়িক প্রয়োজনে নিচ্ছে, ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে নিচ্ছে, না প্রতিষ্ঠানটাকে পতন ঠেকানোর জন্য নিচ্ছে, সেই উদ্দেশ্যটাকে দেখতে হবে। এরপরে হচ্ছে সম্ভাবনা, মানে সে যদি শিল্পের জন্য নেয় তাহলে সেই শিল্পের ক্ষেত্রে আয়ের সম্ভাবনা কেমন, যদি পণ্যের জন্য নেয় তাহলে পণ্যের বাজার অবস্থা কেমন। মানে মোট কথা হচ্ছে যে ক্ষেত্রের জন্য সে লোনটা আবেদন করেছে সেই ক্ষেত্রটা থেকে অর্থটা ফেরত আসার সম্ভাবনা কেমন। আয়ের ধরন, অর্থাৎ যেটা আমরা বললাম যে সে কোন ধরনের পণ্য বা সেবার জন্য লোনটা নিচ্ছে তার ধরনটা কেমন। কিছু আছে যেমন খুব দ্রুত অর্থ উঠে আসে কিছু ব্যবসাতে, আবার কিছু ব্যবসা একটু সময় লাগে, ধীরে ধীরে অর্থ আসে। যদিও সে মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্টেবিলিটি এক এক রকম হয়ে থাকে, কিন্তু পণ্য বা প্রোডাক্ট সারির কারণে দেখা গেছে অনেক সময় কিন্তু কিছু স্লো আইটেম থাকে, কিছু আইটেম খুব দ্রুত বাজারে বিক্রয় হয়ে যাচ্ছে। আবার শিল্পক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে তাদের আয়ের যে সম্ভাবনাটা সেটা হয়তো কিছুটা পরাভূত হয়, অর্থাৎ রহিতও হতে পারে। মোট কথা হচ্ছে যে তাদের আয়ের ধরনটা কেমন সে সম্পর্কে তথ্য কিন্তু ব্যাংক সংগ্রহ করে। এরপরে আসি জামানতের গ্রহণযোগ্যতা। আবেদনকারী জামানত হিসেবে যে বস্তুটিকে প্রদান করবে সেটা স্থাবর হতে পারে, অস্থাবর হতে পারে, যেটিকেই প্রদান করুক না কেন সেখানে তার গ্রহণযোগ্যতা কেমন। এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে এই যে আমি বলছি অব্যক্তিক জামানতের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো, এই সবগুলো বৈশিষ্ট্য উপস্থিত আছে কিনা সেগুলো কিন্তু করতে হবে, ব্যাংককে দেখতে হবে। মানে ব্যবস্থাপক যিনি ঋণটাকে দিবেন তাকে কিন্তু এগুলো ভালোভাবে পর্যালোচনা করে দেখতে হবে। আমি গত ক্লাসে পড়িয়েছি ব্যাংক ঋণে প্রদানের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ, সেখানে কিন্তু জামানতের সাথে এগুলো কিন্তু পড়িয়েছি অলরেডি তোমাদেরকে, ঠিক আছে? তো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এরপরে আসি আমরা দুর্দশাগ্রস্ত ঋণ। দেখো দুর্দশাগ্রস্ত ঋণ কি? দুর্দশাগ্রস্ত ঋণ হচ্ছে সেই ঋণগুলো যেগুলো ঋণ গ্রহীতা একটা কিস্তি বা তার অধিক, মানে একটা কিস্তির পরে অন্য একটা কিস্তি ঋণের অর্থ হয়তো ফেরত দিল না এবং ধারাবাহিকভাবে সে এটাকে কি করলো যে দিল না। অর্থাৎ অবশ্যই ঋণ যখন গ্রহণ করে তখন তো চুক্তি করেই নেয় যে নির্দিষ্ট মেয়াদান্তে নির্দিষ্ট কিস্তিতে সে ঋণের অর্থ ফেরত দেবে, কিন্তু দেখা গেল যে দু একটা কিস্তি দিয়ে বা কিছু কিস্তি দিয়ে সে অন্যান্য কিস্তিগুলো দিচ্ছে না। এই অবস্থায় কিন্তু এই ঋণটিকে দুর্দশাগ্রস্ত বা সমস্যাগ্রস্ত ঋণ বলা হবে। সাধারণত এই ঋণগুলোর ক্ষেত্রে কি হয়, যখন দেখা যায় যে একটা ঋণ এরকম সমস্যাগ্রস্ত বা দুর্দশাগ্রস্ত হচ্ছে তখন কিন্তু সেটা ঋণ আবর্তনের উপর প্রভাব ফেলে। অর্থাৎ একটা ঋণের টাকা যখন ব্যাংক ম্যানেজার পাচ্ছেন না তখন কিন্তু সে অন্য গ্রাহককে ঋণ দিতে পারছে না, ফলে সে কিন্তু তার অধিকার হারাচ্ছে। কিভাবে হারাচ্ছে দেখো, যেমন ঋণ গ্রহীতা তার কাছ থেকে ঋণের অর্থ পাচ্ছে না, সে ব্যবসা বাণিজ্য কাণ্ড সচল করতে পারছে না, তেমনি আবার দেখা যাচ্ছে যে ব্যাংকও অধিক ঋণ দিতে পারছে না বলে তারও কিন্তু আয় কমে যাচ্ছে, ফলে ব্যাংকের একটা জটিল পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। এজন্য এটাকে বলা হচ্ছে দুর্দশাগ্রস্ত ঋণ। তো দুর্দশাগ্রস্ত ঋণ আমরা কিভাবে বুঝবো?
দুর্দশাগ্রস্ত ঋণ সাধারণত আমরা এভাবে বুঝবো যে ঋণ প্রদানের সামর্থ্য প্লাস ঋণ গ্রহণের ইচ্ছা। অর্থাৎ আমি যদি আরেকটু ভালোভাবে লিখি যে ঋণ গ্রহণের ইচ্ছা মানে এটাকে বলা হচ্ছে আদর্শ ঋণ। তার মানে ব্যাংকগুলো যখন ঋণ দিচ্ছে এবং প্রতিটা কিস্তিতে যখন ঋণগ্রহীতা ঋণের অর্থ ফেরত দিচ্ছে, তার ইচ্ছা আছে এবং তার সামর্থ্য আছে, এটাকে বলা হচ্ছে আদর্শ ঋণ। আর দুর্দশাগ্রস্ত ঋণের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে ঋণের অর্থ ফেরত দানের অসামর্থ্য প্লাস ঋণের অর্থ ফেরত দানের ইচ্ছা। মানে এখানে ঋণগ্রহীতা কিন্তু ইচ্ছা আছে সে ঋণের অর্থ ফেরত দেবে, কিন্তু এখন যেহেতু তার ব্যবসায়িক যোগ্যতা ছিল না, সে কারণে কি হচ্ছে দেখা গেছে ঋণ গ্রহণের পর সে কিন্তু তার ব্যবসাটাকে আর বাড়াতে পারেনি বা রানিং রাখতে পারেনি, ফলে তার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু সে ঋণের অর্থগুলো কিস্তিতে পরিশোধ করতে পারছে না। এই কারণে এটাকে বলা হচ্ছে দুর্দশাগ্রস্ত ঋণ। এরপরে আসি ঋণের অর্থ ফেরত দানের অনিচ্ছা আর প্লাস ঋণের অর্থ ফেরত দানের অসামর্থ্য বা সামর্থ্য, যদি আমি বলি সামর্থ্য। এখানে যিনি ঋণ গ্রহণ করেছেন তার সামর্থ্য রয়েছে, কিন্তু তিনি ঋণের অর্থ যথাসময়ে কিস্তিতে পরিশোধ করছেন না। তার মানে এখানে ঋণের অর্থ তিনি ফেরত দিতে চাচ্ছেন না। এটাও কিন্তু সমস্যাগ্রস্ত ঋণের একটি দিক। এরপরে আসি যে ঋণের অর্থ ফেরত দানের অনিচ্ছা প্লাস অসামর্থ্য। এক্ষেত্রে অসৎ লোক বা বাটপার লোক যারা আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে ম্যানেজারকে কোনোভাবে ম্যানেজ করে হয়তো ঋণের অর্থ হাতিয়ে নিল, কিন্তু তাদের ঋণের অর্থ ফেরতদানের কোনো ইচ্ছা ছিল না এবং তারা নিজেদেরকে অসামর্থ্য দেখাচ্ছে। মোট কথা হচ্ছে যে তার ঋণের অর্থ ফেরতদানেরও কোনো ইচ্ছা নেই, আবার তার এখন সামর্থ্যও নেই। যেহেতু সে অসৎ, সেটা হয়তো ঋণের অর্থ সে অন্য কোথাও ব্যয় করে ফেলেছে। তো এটা ছিল সমস্যাগ্রস্ত ঋণ, যেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। তো এই যে সমস্যাগ্রস্ত ঋণ, এই সমস্যাগ্রস্ত ঋণগুলোকে অবশ্যই কী করতে হবে? অবশ্যই ব্যাংক ম্যানেজারকে খুঁজে বের করতে হবে এবং যথাযথ ব্যবস্থা নিতে হবে। যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে মানুষের মনে কিন্তু, বিশেষ করে গ্রাহকদের মনে কিন্তু আস্থাহীনতার সৃষ্টি হবে এবং ব্যবস্থাপকের দক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি হবে এবং ব্যাংকটি কিন্তু ধীরে ধীরে তার সুনাম হারাবে যদি এরকম একাধিক কেস থাকে। তাই তাকে শুরুতেই দেখতে হবে যে তার ব্যাংকে কোন কোন ঋণগুলো সমস্যাগ্রস্ত পর্যায়ে আছে এবং ভবিষ্যতে সমস্যাগ্রস্ত হতে যাচ্ছে। কারণ এটা দেখা যাবে যে কোনো ব্যাংক হয়তো কোনো ব্যাংকের ঋণগ্রহীতা হয়তো 2-1টা কিস্তি দিয়ে স্টপ করে দিল, আবার কেউ হয়তো দীর্ঘ সময় কিস্তির টাকা পরিশোধ করার পরে স্টপ করে দিল। তার মানে খুঁজে বের করতে হবে আসলে এটা হচ্ছে ব্যাংকের যে ব্যবস্থাপক রয়েছেন তাকে কিন্তু এই বিষয়ে কাজ করতে হয় যে কোন ব্যাংকে মানে ব্যাংকের কোন ঋণটি সমস্যাগ্রস্ত এবং কোন ঋণটি আদর্শ ঋণ। তো এবার আসি আমি একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, জামানতের বৈশিষ্ট্য। জামানতের প্রয়োজনীয়তা। জামানতের প্রয়োজনীয়তা দরকার আছে, কারণ তোমাদের 3 অথবা মানে সৃজনশীল যে প্রশ্নটি হয় সেখানে গ অথবা ঘয়ে এ ধরনের কোশ্চেন চলে আসতে পারে। জামানতের প্রয়োজনীয়তা কি? কেন ব্যাংকগুলো জামানত গ্রহণ করবে? কারণ জামানত গ্রহণের যে প্রয়োজনীয়তাটি, আমি যদি প্রথম প্রয়োজনীয়তা বলি, সেটা হচ্ছে যে সম্পদের যথাযথ ব্যবহার। অর্থাৎ ঋণের অর্থটা যেটা সে ঋণগ্রহীতা ঋণ হিসেবে নিল, সেই ঋণের অর্থটা যথাযথ ব্যবহার করার ফলে যাতে তার সম্পদেরও যথাযথ
ব্যবহার হয়, মানে অর্থের এখানে যাতে যথাযথ ব্যবহার হয়, এবং এক্ষেত্রে ঋণ গ্রহীতাও লাভবান হবে এবং ব্যাংকও কিন্তু লাভবান হবে। এরপরে যদি বলি ঋণ ফেরতদানের নিশ্চয়তা, এটাই আসলে প্রধান কারণ যে ঋণের বিপরীতে জামানত গ্রহণের, যে তাহলে যিনি ঋণ গ্রহীতা আছেন তিনি অবশ্যই জামানতটি ফেরত পাওয়ার উদ্দেশ্যে হলেও কিন্তু ঋণের অর্থ ফেরত দিবে। আরেকটি প্রয়োজনীয়তার দিক যদি আমি উল্লেখ করি, সেটি হচ্ছে যে সুসম্পর্ক রাখা। দেখা গেছে যে তৃতীয় পক্ষের সাথে যদি ঋণ গ্রহীতা প্লাস ব্যাংকের সুসম্পর্ক থাকে, তাহলে কিন্তু ঋণটি দুর্দশাগ্রস্ত হওয়ার বা খেলাপি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই না? তাই এটাও কিন্তু মানে সুসম্পর্ক বজায় রাখাটাও একটি কারণ যেটা জামানত ব্যাংক গ্রহণ করে থাকে। এছাড়া কুঋণ থেকে মুক্ত থাকা বা কুঋণ হ্রাস করা, যখন ব্যাংক ঋণ প্রদান করে সেই ঋণগুলো যাতে কুঋণ হিসেবে পরিগণিত না হয়, বকেয়া না হয়ে যায়, খেলাপি না হয়ে যায়, সেই জন্য ব্যাংক আগে থেকে কি করে, ঋণের বিপরীতে জামানত রাখে। ফলে ঋণ গ্রহীতা সবসময় কিন্তু একটা চিন্তার মধ্যে থাকে যে তাকে ঋণের অর্থ ফেরত দিতে হবে, যাতে সে জামানতি যে স্থাবর বা অস্থাবর সম্পত্তি রয়েছে সেটাকে সে মুক্ত করে নিতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি। জামানত যদি গ্রহণ করা হয় তাহলে ঋণ গ্রহীতা সবসময় সচেতন থাকে যে তাকে জামানতের যে বস্তুটি রয়েছে সেটি ফেরত পাওয়ার জন্য তাকে ঋণের অর্থ ফেরত দিতে হবে। মানে মোট কথা হচ্ছে তার মাথায় সবসময় এই চিন্তাটা কাজ করে যে সে যাতে ঋণের অর্থ সঠিক সময় ফেরত দিয়ে তার জামানতটাকে মুক্ত করতে পারে। আরও একটি বিষয় যদি আমি বলি, সেটি হচ্ছে যে দুর্দশাগ্রস্ত ঋণ থেকে মানে মুক্ত থাকা। কোনো ঋণ যাতে দুর্দশাগ্রস্ত হলেও ব্যাংক ম্যানেজার বা ব্যাংক কর্তৃপক্ষ তাদের ঋণের অর্থ ফেরত পেতে পারে, সে লক্ষ্যেও কিন্তু তারা জামানত রাখে। কারণ দেখা যাচ্ছে অধিকাংশ ঋণ খেলাপি হয়ে গেলে সেগুলো সহজে আদায় করা যায় না, এবং এগুলো ব্যাংকের জন্য ভীষণ কষ্টসাধ্য। শুধু কষ্টসাধ্য তা না, সময় সাপেক্ষ। তো দেখা গেছে এই জন্য আসলে ব্যাংকগুলো কি করে যে প্রদত্ত ঋণের বিপরীতে তারা জামানত রাখে। আর আরও একটি বিষয় হচ্ছে যে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করা। কারণ দেখো, একটা ব্যাংক তো একটার দিকেই ঋণ দিয়ে বা একটা খাতে ঋণ দিয়ে বা কিছু ব্যক্তিকে ঋণ দিয়ে তারা বসে থাকবে না, তাদেরকে তো ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার মধ্যে থাকতে হবে এবং সেটাকে আরও সম্প্রসারণ করতে হবে। এ লক্ষ্যে তারা যাতে কখনো সমস্যার মুখোমুখি না হয় এবং ব্যবসায়িক কর্মকাণ্ড সবসময় সচল রাখতে পারে, সেই জন্য কিন্তু এই ব্যাংকগুলো কি করে বা ঋণদাতারা জামানত গ্রহণ করে ঋণের বিপরীতে। তো এই ছিল আমার আজকে তোমাদের সাথে আলোচনা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।